শক্তিমত্তার কথা বলি, ব্রাজিল 65 থেকে 70% এগিয়ে থাকবে। ব্রাজিল এই ম্যাচে নিশ্চিতভাবে ফেভারিট। জাপান ভালো খেলছে, নতুনভাবে নিজেদেরকে উঠানোর চেষ্টা করছে উপরের দিকে, কিন্তু ব্রাজিল পরীক্ষিত দল, অভিজ্ঞ দল, এতগুলো বিশ্বকাপ জেতা দল। সাউথ আফ্রিকার জন্য আসলে ব্যাড লাক, সব কিছুতে এগিয়ে থেকেও আসলে শেষ পর্যন্ত একদম শেষ মুহূর্তে গোল খেয়ে তাদেরকে বিদায় জানাতে হয়েছে। ওয়ার্ল্ড কাপ এডিশন আপনার সাথে আছি আমি সারা মাহবুব, আর এখন আমার সাথে ম্যাচ অ্যানালাইসিসে যুক্ত হয়েছেন মামুনুর রশিদ। মামুন, স্বাগত জানাচ্ছি আজকে স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশনে। রাউন্ড অফ 32 হাড্ডাহাড্ডি লড়াইটা শুরু হয়ে গিয়েছে, বিশ্বকাপে নকআউট পর্ব শুরু হয়ে গিয়েছে। প্রথম ম্যাচটা কেমন দেখলেন? দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে। ভালো ম্যাচ ছিল, কিন্তু সাউথ আফ্রিকার জন্য আসলে ব্যাড লাক, সব কিছুতে এগিয়ে থেকেও আসলে শেষ পর্যন্ত একদম শেষ মুহূর্তে গোল খেয়ে তাদেরকে বিদায় জানাতে হয়েছে। তারা বিদায় নিয়েছে 1-0 গোলে তারা হেরেছে। আমরা যদি একটু নিচের দিকে দেখি, আপনি দেখবেন যে এই ম্যাচে আসলে সাউথ আফ্রিকা সব জায়গায় সাউথ আফ্রিকায় বিরাজ করছিল, কিন্তু শেষ সব জায়গায় কানাডা করেছে। এখানে যদি আমি দেখি টিম রেটিং যেটা করা হয়, প্লেয়ারদের রেটিং, সেই রেটিং এর যে ইকুয়েশনটা বা সমষ্টিগত যেটা, সেটাতেও আপনার সাউথ আফ্রিকায় গিয়ে 6.93 তাদের টিম রেটিং, এবং কানাডার টিম রেটিং 6.83, মানে 10.10 এগিয়ে সাউথ আফ্রিকায় টিম রেটিংয়ে যেভাবে এগিয়ে আছে। এবং আপনি যদি স্ট্যাটস দেখেন, স্ট্যাটসেও সব জায়গায় সাউথ আফ্রিকা এগিয়ে আছে। আমরা একটু নিচের দিকে যেতে হবে। এই যে বল পজিশনিংয়ে 58% এগিয়ে আছে, 42% কানাডার। কর্নার কিকে যদিও কানাডা এগিয়ে আছে, 4টা কর্নার কিক তারা আদায় করে নিয়েছিল। ফাউলে কানাডা এগিয়ে, সেই জায়গায় এদিক থেকে ফাউল কম কনসিড করেছে হচ্ছে সাউথ আফ্রিকা, এদিক থেকে তারা এগিয়ে। এবং এইখানে যে পাসেস দেখেন, 85% কারেক্ট পাসেস তারা দিয়েছে, তো সেই জায়গায়ও তারা এগিয়ে। মানে আপনি যদি পুরোটা পরিসংখ্যান দেখেন, সব জায়গায় আসলে সাউথ আফ্রিকা এগিয়ে, কিন্তু ফুটবল দিন শেষে গোলের খেলা। যে শেষ বাজিমাতটা শেষ পর্যন্ত যে কানাডায় শেষ হাসিটা হেসেছে। তবে সাউথ আফ্রিকার যাকে নিয়ে কথা না বললেই নয়, তিনি হচ্ছেন সাউথ আফ্রিকার যিনি গোলরক্ষক ছিলেন, আপনি তার যদি রেটিং দেখেন 8.3 উইলিয়ামস, এবং দুর্দান্ত তার সেভের যে পরিমাণ, তিনি যে পরিমাণ সেভ করেছেন। আমরা যদি উইলিয়ামসের প্রোফাইলে একটু যাই, দুর্দান্ত তিনি ছিলেন। এবং হচ্ছে পুরো ম্যাচে কানাডা যেভাবে, এবং স্বাগতিক দল হিসেবে প্রথম নকআউটটা তারা উতরে গিয়েছে, রাউন্ড অফ 32 থেকে রাউন্ড অফ 16-এ তারা নাম লিখেছে। অবশ্যই স্বাগতিক দল থাকা মানে বিশ্বকাপের উত্তেজনা পারটা আরেকটু বেশি বেড়ে যাওয়া। তবে যেই ম্যাচটা নিয়ে আমরা আসলে আজকে কথা বলবো, মূল আলোচনা আমাদের যেটা, মামুন, ব্রাজিল এবং জাপান তারা মুখোমুখি হচ্ছে আজ রাত 11টায়। জাপান এশিয়ান পরাশক্তি এবং ব্রাজিল 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন। বলা হচ্ছিল তারা এই বিশ্বকাপের অন্যতম নন ফেভারিট দল। ফেভারিট না হয়ে এসে ব্রাজিল এবং জাপানের মুখোমুখি এই লড়াইটা কেমন হতে যাচ্ছে, কি মনে হয়? জাপান নিশ্চিতভাবে এই ম্যাচে ফেভারিট। ব্রাজিল এই ম্যাচে নিশ্চিতভাবে ফেভারিট। জাপান ভালো খেলছে, নতুনভাবে নিজেদেরকে উঠানোর চেষ্টা করছে উপরের দিকে, কিন্তু ব্রাজিল পরীক্ষিত দল, অভিজ্ঞ দল, এতগুলো বিশ্বকাপ জেতা দল, এতগুলো বিশ্বকাপে খেলা দল, সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ জেতা দল। তাদের সামনে জাপান অনেক ছোট দল। আপনি যদি সেই পরিসংখ্যান, এশিয়ার চ্যাম্পিয়ন দল জাপান, কিন্তু জাপানের যে মাস্টার প্ল্যান, 100 বছরের মাস্টার প্ল্যানের কথা বলি, সেটা যদি জাপান বাস্তবায়ন করতে হয় বা সেই পথে তারা যাচ্ছে, তাদের আরও সময় লাগবে। এখনই আপনি ব্রাজিলের বিপক্ষে জাপানকে শক্তিমত্তায় সমান রাখতে পারবেন না। আমি যদি এই ম্যাচে শক্তিমত্তার কথা বলি, ব্রাজিল 65 থেকে 70% এগিয়ে থাকবে, সেই জায়গায় জাপান 30 থেকে 35, এরকম একটা। তারপর মামুন, জাপান এই বিশ্বকাপে আসলে যেভাবে খেলছে, এবং যার কথা না বললে নয়, হাজিমে মোরিয়াসু কোচ যেভাবে যে প্ল্যানিং নিয়ে জাপানকে ডিল করছেন, সেই জাপানকে কি মনে হচ্ছে? তারা হাই প্রেস করছে, তারা হঠাৎ করে অ্যাটাক নিচ্ছে, হঠাৎ করে লং পাসে অ্যাটাক করে গোল করে ফেলছে। দুর্দান্ত গতি পুরো টিমটার মাঝে আছে, স্পিড আছে, এবং লং পাস এবং শর্ট পাস অসাধারণ খেলছে। এই ব্রাজিল আনচেলত্তির এই ব্রাজিল প্রথম ম্যাচে হোঁচট খাওয়া, পরের 2 ম্যাচে ফিরে আসা, এবং সম্ভবত 16 ম্যাচ পরে পরপর 2 ম্যাচে প্লেইং 11টা সেম থাকছে ব্রাজিলের। এই ব্রাজিলকে কতটুকু চ্যালেঞ্জ জানাতে পারে জাপান? স্যার, আমি যদি বলি, দুটো জায়গায় আসলে জাপান এখানে ব্রাজিলের সাথে ভিন্নতা আছে দুটো দলের মধ্যে। একটা ভিন্নতা হচ্ছে ব্রাজিলের হাইট, জাপানের শট।
জাপানের প্লেয়াররা বেশিরভাগই খুব হাইট তাদের ভালো না, এবং তারা আপনার উপরের বল খুব কম খেলে, তারা হচ্ছে শর্ট পাস নিচের দিকে খেলে, ইয়ার বলটা তারা খেলে না, খুব কম খেলে, ইয়ার বলে ব্রাজিল এগিয়ে থাকবে। তবে জাপান যে জায়গায় শক্তিমত্তার জায়গা, তাদের আপনি যদি দেখেন ব্রাজিল আক্রমণ করে একটু ধীরে সুস্থে, সাম্বার যে ছন্দময় একটু আক্রমণ, আস্তে ধীরে তারা আক্রমণ করতে পছন্দ করে, কিন্তু জাপান এখানে ব্যতিক্রম। তারা বল পাওয়ার সাথে সাথে কাউন্টার অ্যাটাকে যায়, শুধু একজন দুজন না, দেখবেন যে একটা বল যখন উপর দিকে তারা উঠছে, চারিপাশ থেকে 5-6 জন ফুটবলার একসাথে উঠছে, আবার যখন তারা বল হারাচ্ছে তখন আবার একসাথে 5-6 জন আপনি দেখবেন ডিফেন্সে চলে আসছে, মানে ওদের কোনো জায়গায় গ্যাপ থাকে না, একসাথে 4-5 জন মুভ করে, মুভের উপরে থাকে 4-5 জন, এবং খুব শর্ট পাস, খুব জোরালো পাস, মানে দ্রুতগতির প্রেসিং করে ওরা, আস্তে প্রেসিং করে না। আপনার ব্রাজিল যেখানে হচ্ছে খুব ধীরগতির প্রেসিং করে, জাপান সেটা করে না। আরেকটা বিষয়, জাপানের এই দলটা অনেকটা আর্জেন্টিনাকে ফলো করছে এবার। কেমন ফলোইং, সেটা হচ্ছে নমনীয় যে ট্যাকটিক্সের কথা বলছি আমরা, এবার আর্জেন্টিনা ফরমেশনে এবং বল টু বল যাচ্ছে, মুভমেন্টের উপরে যাচ্ছে, আপনার খুব বেশি আক্রমণে যাচ্ছে না, নিজেদেরকে একটু ডিফেন্সে রেখে। প্রথম ম্যাচে তারা খুব বেশি আক্রমণে গিয়েছিল এবং প্রথম ম্যাচে তারা এলোমেলো করে ফেলেছিল জাপান। পরের দুটো ম্যাচ যদি আপনি খেয়াল করেন, তারা কিন্তু সেটা বুঝেছিল। সুইডেনের বিপক্ষে ম্যাচটাতে বিশেষ করে তারা কিন্তু উপরের হাফে খুব কম গিয়েছিল, নিজেদের অর্ধে থেকে বলটাকে দখলে রাখার চেষ্টা করেছিল, তাদের পজিশনিং পাসের নিয়ন্ত্রণটা বেশি বেড়েছিল, এবং সেটা তাদেরকে এখন আস্তে আস্তে আরো পরিণত করছে। আর কোচের কথা যেটা বলছেন, তার এই যে বোর্ড নাম্বার, হোয়াইট বোর্ড টেক্সট এখন খুব বিখ্যাত হয়ে গেছে। আমি জানি না ব্রাজিলের জন্য তিনি কত নাম্বার রেডি করছেন, এটাও একটা আলোচনার বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ব্রাজিলের জন্য, সেটা হচ্ছে জার্মান যে গণিতবিদ বিজ্ঞানী, তিনি আসলে একটা ভবিষ্যৎবাণী করে রেখেছেন যে আজকের ম্যাচে সম্ভবত জাপান ব্রাজিলকে হারিয়ে দিবে। এই সম্ভাবনাটাও আসলে ফেলে না দেওয়ার মতোই থাকে, কারণ আমরা যদি দেখি যে প্রস্তুতি ম্যাচে কিন্তু অবশ্যই এই ব্রাজিল এবং সেই ব্রাজিল আলাদা। জাপান কিন্তু তাদের মেইন স্ট্রাইকার তাদেরকে ছাড়াই নিজেদের মাঠে ব্রাজিলকে হারিয়ে কিন্তু এই আত্মবিশ্বাসটা নিয়ে বিশ্বকাপে তারা কোয়ালিফাই করেছে, এবং বিশ্বকাপের আগে তারা যে প্রেস ব্রিফিং বা যে সংবাদ সম্মেলনের যে আয়োজন হয়েছিল, সেখানে কিন্তু বারবারই বলছিল যে ব্রাজিলের মতো দলকে তারা হারিয়ে বিশ্বকাপে যাচ্ছে, সেই আত্মবিশ্বাসটা কিন্তু থাকছে, এবং রাউন্ড অফ 32-তে এসেই আবার সেই ব্রাজিলের সাথেই মুখোমুখি হচ্ছে। মামুন, এখানে আরেকটা বিষয় আমি স্যার উল্লেখ করতে চাই, এই ব্রাজিলের 3টা ম্যাচ আমি যতটুকু দেখেছি, একদম অনেস্ট ওপিনিয়ন, ব্রাজিলকে এখনো পর্যন্ত আমি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মতো ফুটবল খেলতে দেখিনি। ব্রাজিল যে মানের দল, সেই মানের ফুটবল এখনো খেলতে পারেনি। প্রথম ম্যাচে তারা খুবই বাজে ফুটবল খেলেছে, সেকেন্ড ম্যাচে সেখান থেকে একটু উন্নতি করেছে, থার্ড ম্যাচে সেখান থেকে আরো একটু উন্নতি করেছে। নেইমার ফিরেছে তাদের দলে, এটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। নেইমার একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, তবে এই ম্যাচের শুরুর একাদশে নেইমারকে আমরা দেখতে পাচ্ছি না, কারণ তিনি ইনজুরি থেকে ফিরেছেন। আমরা সবশেষ ম্যাচে তাকে দেখেছি মাত্র 15 মিনিটের জন্য মাঠে নামানো হয়েছিল। এই ম্যাচে তার গেম টাইমটা বাড়বে, তবে তাকে শুরুর একাদশে নামানোর সম্ভাবনা খুবই কম। নামানোর জায়গাটাও আপনি দেখেন খুব একটা নেই। আপনি গুইমারেসের জায়গায় নামাবেন, গুইমারেস এই বিশ্বকাপে গত ম্যাচে মেইন প্লে মেকিংটাই গেমারেজের কাছ থেকে এসেছে, এবং আপনি যদি এই বিশ্বকাপের গ্রুপ পর্বের একাদশ সাজান, সেখানে আপনাকে গুইমারেসকে রাখতে হবে। তো সেই জায়গায় আপনি ক্যাসেমিরোকে ডিফেন্সিভ মিডফিল্ড হিসেবে বাদ দিতে পারছেন না, আপনি পাকুয়েতাও দারুণ খেলছে। এই জায়গাটায় আপনি যদি নেইমারকে শুরুর একাদশে ঢুকাতে চান, তাহলে হয়তো আপনাকে তরুণ রায়ানকে বাদ দিতে হবে, যিনি সবশেষ ম্যাচে দারুণ খেলেছেন। এবং রায়ানকে নিয়ে আসলে কথা না বললেই নয়, কামাদা যিনি বলা হয়ে থাকে এই জাপানের মেইন যে শিল্পটা, এইটা তৈরিই করেন হচ্ছেন গিয়ে কামাদা, এবং হচ্ছে গিয়ে রাইট সাইড থেকে যেভাবে অ্যাটাকেও তিনি উঠে যান, তিনি মিড থেকে বল তৈরি করছেন, উপরে উঠে অ্যাটাক করছেন। রায়ানের জন্য কামাদাকে থামানো কিংবা কামাদা রায়ানকে থামানো, কারণ রায়ান আপনি অ্যাটাকে ওঠার থেকে সে কিন্তু গত ম্যাচে ডিফেন্সেও নেমেছে, মিডফিল্ডে উইংয়ে উঠেছে, স্পেস দিয়েছে কুনিয়াকে, কুনিয়া তখন আরো উপরে উঠে এসেছে, রায়ান নিচে নেমে এসেছে, পুরো প্লে মেকিংটাই কিন্তু রায়ান বেস ছিল গত ম্যাচে। এই ম্যাচে তাহলে আপনার কি মনে হচ্ছে আনচেলত্তি তার ফরমেশনে কি কোনো ধরনের চেঞ্জেস আনবেন কিনা? ব্রাজিল এবার এই ম্যাচে আমরা যদি ফরমেশনটা দেখি 4-3-3 ফরমেশনে খেলার প্ল্যান করছে, আমরা যতটুকু হচ্ছে অভিজ্ঞতার প্রথম ম্যাচটাতে কিছুটা পরীক্ষা নিরীক্ষা করেছিলেন আনচেলত্তি, এর পরের 2 ম্যাচে 4-3-3 তিনি খেলছেন, 4-3-3 খেলবেন। তবে জাপান এখানে একটু ব্যতিক্রম খেলবে, তারা আমরা একটু যদি কেটে দিই, তারা হচ্ছে 3-4-2-1 ফরমেশনে কিন্তু খেলে। তিনি হচ্ছে সেন্ট্রাল অ্যাটাকারকে তারা কিন্তু সামনে নিয়ে যায়, ওয়েদে ফরওয়ার্ডে চলে আসে, এবং কামাদা এবং ইতো কিন্তু দেখা যায় যে 2 উইং থেকে সামনে গিয়ে
ওয়েদাকে বল সাপ্লাই দেয়, যেটা বলতে চাচ্ছিলেন হাজিমে মরিয়াসুর এখানে যে মাস্টার প্ল্যান থাকে এবং কার্লো আনচেলত্তির মাস্টার প্ল্যান, দুই কোচের কিন্তু একটা ক্ল্যাশ হতে যাচ্ছে মামুন। অবশ্যই দুইজনই বেশ অভিজ্ঞ কোচ। কার্লো আনচেলত্তি তো ক্লাব পর্যায়ে কী করেছে এটা সবারই জানা, রিয়াল মাদ্রিদের হয়ে বলেন বা অন্য যে কোনো ক্লাবের হয়ে পরীক্ষিত। ব্রাজিল দলটাকে সেভাবে তিনি আস্তে আস্তে সাজাচ্ছেন, দলটার মধ্যে যে সমষ্টিগত পরিবর্তন দরকার সেটাতে তিনি জোর দিচ্ছেন। আর তার কিছু নিজস্ব কিছু প্ল্যান থাকে, নিজস্ব কিছু পরিকল্পনা থাকে, প্রতিটা কোচের আলাদা আলাদা ফিলোসফি থাকে। আনচেলত্তিরও আলাদা ফিলোসফি আছে, তিনি তার নিজের ফিলোসফির উপরে আসলে মডার্ন ফুটবলের সাথে ব্রাজিলকে কীভাবে খাপ খাওয়ানো যায় সেই চেষ্টাটা করছেন। আপনি যদি দেখেন যে আর্জেন্টিনা গত বিশ্বকাপে মডার্ন ফুটবলের সাথে খাপ খাইয়ে গিয়েছিল, কিন্তু ব্রাজিল কিন্তু গত বিশ্বকাপেও সেই ব্রাজিলের একটা নিজস্ব ছন্দ আছে, সাম্বা ছন্দ, সেই সাম্বা ছন্দের সাথে মডার্ন ফুটবলকে কিভাবে কম্বাইন করা যায় আনচেলত্তি সেই চেষ্টাটা এবার করছেন। সেই চেষ্টা আপনার আমার জাপানের সাথে মামুন কি মনে হয় ম্যাচটা কি আসলে মিডফিল্ডেই বেশি খেলাটা হবে কিনা? কারণ দুটো দলেরই কিন্তু মিডফিল্ডের যে শক্তিটা সেইখানে কিন্তু একটা পরীক্ষা হতে যায়, মানে হওয়ার একটা সম্ভাবনা আছে। মিডফিল্ড থেকে জাপান মূলত যে প্লে মেকিংগুলো হয় তারা প্রথমত প্রেস করতে থাকে, হাই প্রেস করে উপরে উঠে যায়, দেখা যায় যে তারা অ্যাটাক নিচ্ছে হঠাৎ করে একটা পাস পেলো এবং সেখান থেকে তারা দৌড়ে উপরে উঠে যায়, আপনি যেটা বলছিলেন। জি, এই ক্ষেত্রে ক্যাসেমিরো, পাকেতা এবং ব্রুনো গ্যামারেস তাদের তিনজনের উপর কতটুকু প্রেসার থাকবে? ক্যাসেমিরো ব্রাজিল দলের অন্যতম অভিজ্ঞ ফুটবলার, তবে এখনো পর্যন্ত বিশ্বকাপে ক্যাসেমিরো আমাকে সেভাবে আশাবাদী করতে পারেনি। বয়স তার একটা ফ্যাক্ট, তিনি হাঁপিয়ে যাচ্ছেন শেষ দিকে গিয়ে, যতটুকু আমার চোখে পড়েছে গতিময় ফুটবলের সাথে খুব বেশি তাল মিলাতে পারছেন না। তবে ক্যাসেমিরোর যে অভিজ্ঞতা, তার একটা পাস দুইটা পাস ম্যাচের সিনারিও চেঞ্জ করে দিবে। তবে আপনি যদি দেখেন যে মিডফিল্ডের থেকে আমার মনে হয় যে জাপানের যে এই যে 3-4 ফরমেশন, তারা চারজনকে মিডফিল্ডে রেখেছে তাদের মিডফিল্ডটাকে শক্ত করার জন্য, এবং এই চারজনই আসলে তাদের ইঞ্জিন, তাদের পুরো মাঠটাকে এই চারজনই মানে পরিচালিত করে। আপনি ডিফেন্সে বলেন এই চারজনকে দেখবেন যে চলে গেছে, ফরওয়ার্ডে যখন বল উঠছে এই চারজন চলে যাচ্ছে, এই চারজনই তারা হচ্ছে ম্যাচের মোড়টা ঘুরায়। তবে ব্রাজিল যেহেতু আক্রমণাত্মক ফুটবল খেলবে, এই চারজনকে আমি কালকে মিডফিল্ডার থেকেও একটু ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে বেশি দেখছি। আচ্ছা, আরও একটা নাম যেটার বারবারই উঠে আসছে, এনদ্রিককে এক ম্যাচে আনচেলত্তি খেলিয়েছেন। এনদ্রিক কি এই ম্যাচের জন্য তুরুপের তাস হতে পারে কিনা আনচেলত্তির জন্য? এখন পর্যন্ত গেম টাইম পায়নি খুব বেশি, অল্প সময় পেয়েছে। বিশ্ব মঞ্চে আসলে আরেকটু সময় পেলে, গ্রুপ পর্বের ম্যাচগুলোতে তাকে যদি আরেকটু সময় দিতেন আনচেলত্তি, তাহলে হয়তো আরেকটু দেখার সুযোগ পেতেন। আর্জেন্টিনার কোচ যেটা করেছেন লাস্ট ম্যাচে একদম ভালোভাবে পরখ করে নিয়েছেন, তার কোনো আসলে আর কোনো সন্দেহই থাকছে না কোথায় কাকে খেলাবেন। সেই এখন আনচেলত্তি এনরিককে কোথায় খেলাবেন এটা নিয়েও তার একটা জটিলতায় পড়তে হবে। যদি নেইমার খেলেন, এনরিককে তিনি যদি আনতে চান, ভিনিকে তো আসলে সাব করার সুযোগটা খুব কম, যদি না ব্রাজিল বড় গোলের ব্যবধানে এগিয়ে যায়। জি, সেই ক্ষেত্রে তারপরও নেইমারকে নিয়ে আসলে কথা বারবারই ফিরে আসছে। নেইমার ব্রাজিলের বিপক্ষে যদি আমরা পরিসংখ্যানও দেখি, যতবার ব্রাজিলের বিপক্ষে জাপান খেলেছে প্রতি ম্যাচেই কিন্তু নেইমার গোল পেয়েছেন। এবং কুবো তিনি হচ্ছেন গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বারবারই নেইমারের কথাই বলছিলেন, নেইমার যে একটা এক্স ফ্যাক্টর হতে যাচ্ছে এই ম্যাচে। সেই নেইমারকে আসলে তিনি কোন রোলে কতটুকুন কাজে লাগাবেন আনচেলত্তি? আনচেলত্তি যেহেতু পরের দিকে নেইমারকে নামেন, আমার মনে হয় যে রায়ানকে তিনি রাখবেন, যেহেতু লাস্ট ম্যাচে খুব ভালো খেলেছেন, সেই জায়গায় গুমেরেজকে হয়তো বা তিনি একটু রেস্ট দিতে পারেন। যদি আমি যতটুকু পরিসংখ্যান দেখছিলাম যে বা বিশ্লেষকদের মতামত দেখছিলাম, নেইমারকে এই ম্যাচে 40 থেকে 45 মিনিট বা 40 মিনিটের মতো খেলানোর একটা সম্ভাবনা আছে সেকেন্ড হাফে। তো সেই জায়গায় হয়তো বা যদি ব্রাজিল একটু এগিয়ে যায়, গুমেরেজকে রেস্ট দিয়ে আপনার নেইমারকে প্লে মেকিংয়ের রোলটাতে খেলানোর সম্ভাবনাই বেশি। মামুন, এই ম্যাচে কি মনে হচ্ছে রেজাল্টের দিক থেকে গোলের? এটা আমি আপনার কাছে জানতে চাই, ব্রাজিল আজকে কত ম্যাচে জিততে পারে বা কি সম্ভাবনা আছে? আমার প্রেডিকশন বলছে ব্রাজিল 2 জাপান 1। আপনার প্রেডিকশন জানতে চাই। আমি ব্রাজিলকে আরেকটু এগিয়ে রাখবো 3-1, তবে যে কোনো কিছু ঘটতে পারে ম্যাচে। আমরা যদি একটু আরেকটা ম্যাচ আছে আজকে, আরেকটা বড় ম্যাচ আছে, আমরা সেই ম্যাচটাতে যদি যেতে চাই, জার্মানি মুখোমুখি হবে প্যারাগুয়ের। এইটা একটু বড় ম্যাচ, আপনার যদি হাড্ডাহাড্ডি লড়াইয়ের হওয়ার সম্ভাবনা বেশি, কারণ জার্মানিকে মানে যত বড় শক্তিশালী টিম বলা হচ্ছে সেভাবে আমার মনে হয় এখন প্রমাণ করতে পারেনি। দুই দলের শক্তিমত্তা আমার মনে হচ্ছে প্রায় সমান, কাছাকাছি, খুব বেশি এগিয়ে কোনো দল থাকবে না এই ম্যাচে, সেই জন্য এই ম্যাচে লড়াই হবে। তারপরও জার্মানি আসলে
যেটা বলছিলেন, প্রথম ম্যাচটা আসলে গ্রুপ পর্বের যেভাবে তারা শুরু করেছিল, তারপরে শেষ ম্যাচে যেভাবে হোঁচট খেয়েছে সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। তবে অবশ্যই মুসিয়ালার জার্মানি, নাগালসম্যানের জার্মানি, অবশ্যই জার্মানি নামটা মানে বিশ্বকাপে অন্যতম ফেভারিটের তকমায় চলে আসে। সেই ক্ষেত্রে প্যারাগুয়ে যেভাবে খেলেছে, আমার কাছে সম্ভবত মনে হচ্ছে প্যারাগুয়ে কিছুটা পিছিয়েই থাকবে। মামুন? জার্মানি নিশ্চিতভাবে ফেভারিট থাকবে। তো আমি বলছি যে শক্তিমত্তার জায়গাটা বা লড়াইয়ের জায়গাটা আমার মনে হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা আভাস আছে। জার্মানি, আপনি যদি এইখানে 55% জার্মানিকে দেবো, আমি প্যারাগুয়েকে 45-এ রাখবো। খুব বেশি পার্থক্য আমি অন্তত মনে করছি না, কারণ প্যারাগুয়ে যে খারাপ খেলেছে বা খুব ভালো খেলেছে গ্রুপ পর্বে তেমনটা না, কিন্তু প্যারাগুয়ের নামটাও কিন্তু ছোট নাম না বিশ্বকাপে। জি, ল্যাটিনদের ক্ষেত্রে। মামুন, আরও একটা ম্যাচ আছে আগামীকাল সকাল 7টার দিকে, আমরা যদি সেই ম্যাচে চলে যাই, এই ম্যাচটা হতে পারে বিশ্বকাপের অন্যতম একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ, নেদারল্যান্ডস ভার্সেস মরক্কো। ডাচ অ্যান্ড দ্য অ্যাটলাস লায়ন্স যেভাবে খেলছে, নেদারল্যান্ডস আসলে প্রথম ম্যাচে জাপানের মুখোমুখি হয়েছে, মুখোমুখি হওয়ার পরে কিছুটা তারা পিছিয়ে ছিল এবং ড্র করেছে শেষ মুহূর্তে জাপানের গোলে। মরক্কোর কথা আসলে আমরা সবাই জানি, ব্রাজিলের সাথে প্রথম ম্যাচে তারা ড্র করলো, পরের 2 ম্যাচে জয়, এবং ব্রাজিলকে একটা টক্কর দিয়েই কিন্তু হচ্ছে গিয়ে তারা রাউন্ড অফ 32-তে এসেছে। এবং মরক্কো কিন্তু শুরু থেকেই বলে এসেছে, গতবার তারা সেমিফাইনাল খেলেছে, এবারে টার্গেট কিন্তু তাদের ফাইনাল খেলা। এই ম্যাচ নিয়ে আপনার প্রেডিকশন কি হতে পারে এবং কেমন কে কি রোলে চমক দেখাতে পারে? দেখেন, নেদারল্যান্ডস এবং মরক্কো দুই দলই ফাস্ট ফুটবল খেলছে। নেদারল্যান্ডসকে বলা হচ্ছে যে যেই ভবিষ্যৎবাণীর কথা বলছি, নেদারল্যান্ডসকে এবার অনেকে চ্যাম্পিয়ন হিসেবেও দেখছেন। যদিও আমি অন্তত সেমিফাইনাল বা ফাইনাল সেমিফাইনালে দেখছি, চ্যাম্পিয়ন হবে কিনা আমি জানি না। নেদারল্যান্ডস খুব ভালো ফাস্ট ফুটবল খেলছে। এবার বিশ্বকাপে যদি 2-3টা দলের কথা বলেন ফাস্ট ফুটবল খেলা দলের মধ্যে একটা হচ্ছে নেদারল্যান্ডস। আর মরক্কো, তারাও ইদানিংকালে খুব ভালো ফুটবল খেলছে। আপনার ব্রাজিলের ম্যাচটা যদি দেখেন, ব্রাজিলকে যেভাবে তারা আটকে দিয়েছে সেই ম্যাচটাতে, এবং তাদের যে গতিময় ফুটবল, ছন্দ ফেরা, এবং দুর্দান্ত ব্রাজিলের সাথে খেললেও মরক্কো কিন্তু স্কটল্যান্ডের সাথে কিছুটা এলোমেলো অগোছালো হয়ে গিয়েছে। মামুন, আমরা যদি রাউন্ড অফ 32 যেহেতু শুরু হয়েছে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আসলে আপনার কাছে কি মনে হচ্ছে, কেমন হতে পারে এবারের বিশ্বকাপের ফাইনালটা, কি হতে পারে? প্রেডিকশনের কথা বললে আমরা এখানে যদি সাজাই, আপনার এখানে রাউন্ড অফ 16-এ আমরা এই গ্রুপ থেকে জার্মানি এবং প্যারাগুয়ের গ্রুপ থেকে যদি আমরা রাউন্ড অফ 16-এ জার্মানিকে এগিয়ে রাখা হয়েছে, জি, জার্মানি, এবং এখান থেকে ফ্রান্সকে এগিয়ে রাখা হয়েছে। এই নেদারল্যান্ডস এবং মরক্কো ম্যাচ থেকে দেখুন যে মরক্কোকে এগিয়ে রাখা হয়েছে, নেদারল্যান্ডসকে বাদ দিয়ে দিয়েছেন যিনি এটা আমাদের সম্ভবত সহকর্মী তৌহিদ এটা সাজিয়েছেন, আমি জানি না। জি, আপনি আমার সাথে একমত? এখান থেকে আমরা পরিবর্তন করতে পারবো চাইলে। আমরা এখানে আমি মরক্কোর জায়গায় এখানে নেদারল্যান্ডসকে আনতে চাই। এটা মনে হয় একটু ডিফিকাল্ট এখানে। আমরা যদি এখান থেকে মরক্কোর জায়গায় আমরা নেদারল্যান্ডসকে নিয়ে আসি, নেদারল্যান্ডস চলে এলো, কানাডা নেদারল্যান্ডস থেকে কে জয়ী হতে যাচ্ছে? কানাডা নেদারল্যান্ডস থেকে নিশ্চিতভাবে নেদারল্যান্ডসকে আমরা পরের ধাপে নিয়ে যেতে চাই। জি, নেদারল্যান্ডস চলে গেছে। এইখান থেকে জার্মানি ফ্রান্সের মধ্যে আমি ফ্রান্সকে অবশ্যই এগিয়ে রাখবো। ফ্রান্স এবং নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবে। এই জায়গায় স্পেন আছে, পর্তুগাল স্পেনের কাছে হেরে যাবে বলেই আমার মনে হচ্ছে। আর ইউএসএ সেনেগালের মধ্যে তারা মোটামুটি ভালো ফুটবল খেলছে, আমার মনে হয় ইউএসএ থাকবে। এদিক থেকে ফ্রান্স এবং নেদারল্যান্ডসের বিপক্ষে কাকে এগিয়ে রাখবেন? এইখান থেকে আমি অবশ্যই ফ্রান্স, আর এইখানে স্পেন, জি, স্পেনই আছে এবং ফ্রান্স, স্পেন। এদিক থেকে কাকে এগিয়ে রাখবেন? সম্ভবত ফ্রান্সকে। এদিক থেকে যদি ফ্রান্স আসে, এবং ব্রাজিল জাপান ম্যাচ থেকে নিশ্চিতভাবে আমার কাছে মনে হচ্ছে ব্রাজিল এগিয়ে যাবে। আইভরি কোস্ট নরওয়ে ম্যাচে হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে, কিন্তু আমার কাছে সম্ভাবনা মনে হচ্ছে নরওয়ে এগিয়ে যাবে। মেক্সিকো ইকুয়েডর দুর্দান্ত একটা খেলা হওয়ার সম্ভাবনা আছে, মেক্সিকোকে আমি এগিয়ে রাখবো। ইংল্যান্ড কঙ্গো ডিআরএ, ইংল্যান্ড নিশ্চিতভাবে ফেভারিট। আর্জেন্টিনা নিঃসন্দেহে আর্জেন্টিনা ফেভারিট। অস্ট্রেলিয়া ইজিপ্ট একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আছে, কিন্তু তারপরও ইজিপ্ট এগিয়ে থাকবে। এদিক থেকে আছে সুইজারল্যান্ড, আলজেরিয়া। তারপর যদি আমরা রাউন্ড অফ 16-এ যাই, ব্রাজিল নরওয়ে ম্যাচে আমি এগিয়ে রাখবো ব্রাজিলকে।
এদিক থেকে এগিয়ে রাখবো ইংল্যান্ডকে, তারপরে আর্জেন্টিনা নিঃসন্দেহে এবং কলম্বিয়া। সবশেষ আমরা যদি আবারও দেখি সেমিফাইনাল ব্রাজিল ইংল্যান্ডকে আমি একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাচ্ছি সেমিফাইনালে আর্জেন্টিনা এবং ব্রাজিলের, এবং এটা একটা আসলে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, কে হবে জানি না। আমার কাছে, আমি যেহেতু ব্যক্তিগতভাবে ব্রাজিল সাপোর্টার, আমি ব্রাজিলকে এই ফাইনালে দেখতে চাচ্ছি। আর্জেন্টিনাকে বাদ দিয়ে, তবে আমি আপনার সাথে এখানে একমত হতে পারছি না। আমাদের সহকর্মী মামুন বলছেন আরো একবার ফ্রান্স এবং আর্জেন্টিনার ফাইনাল হবে। মামুন, আশা করছি একটা হাড্ডাহাড্ডি ফাইনাল আমরা দেখতে যাব। মামুন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।